একটা মূল বিষয় কিন্তু বিধানসভা উত্তাল ছিল, সেটা ছিল হিন্দুত্ব, সেটা ছিল রানীর বাজারের ঘটনা নিয়ে, এবং যেভাবে মূর্তি ভাঙার ঘটনা গোটা রাজ্যব্যাপী ঘটেছে তা নিয়ে। আজকে যখন মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, তিনি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, খুব সম্ভবত এবং স্বাভাবিকভাবেই হিন্দুত্বকে নিয়ে, তার ব্যাখ্যা নিয়ে, সমস্ত কিছুর উপর, এবং এই আক্ষরিক যে ঘটনাগুলো ঘটছে রাজ্যে তার উপরে তিনি নিয়েছিলেন। আমরা যদি আপনাদেরকে সেই লেখাটি একবার পড়ে শোনাই, তাহলে কি লিখেছিলেন উনি সেটাও আপনাদের একটু বোঝার মধ্যে থাকবে, আপনারা এই জায়গাতে অন্তত বুঝতে পারবেন। যেভাবে গোটা রাজ্যব্যাপী একাধিক জায়গায় মূর্তি ভাঙা হয়েছিল, যা সত্যি অর্থেই নিন্দনীয়। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারাও তার প্রতিবাদ করবেন, এবং নিঃসন্দেহে তার প্রতিবাদ করা আমি কর্তব্য, দায়িত্ব এবং সচেতন নাগরিক হিসেবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে মনে করি, এবং যারা সেটা করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুধাংশু দাস ব্যক্তিগতভাবে একটা মতামত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আমার মনে হয়, কোট আনকোট আমি ওনার বক্তব্যগুলো পড়ছি, আপনারা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তিনি লিখেছিলেন, আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম ও কিসের পূজা পাঠ? দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু, এটা তো তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবেন, নিজের ধর্মের চরম অপমান দেখেও, নিজের আরাধ্য দেবতার মূর্তি ও মন্দির ভাঙচুর হচ্ছে দেখেও আপনার শরীরের রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত নয়, জল বইছে। রাজনীতির বাইরে গিয়ে ভাবুন। ধন্যবাদ। এই পোস্টটা করেছিলেন আজ থেকে কিছুদিন আগে মন্ত্রী সুধাংশু দাস। আর এই পোস্টের পর গোটা রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে মন্ত্রী সুধাংশু দাস এই পোস্টটা করতে পারেন। এখানে আমি আমার ব্যক্তিগত একটা মতামত দিতে চাই। আমরা আসাউদ্দিন ওয়েসিকে একাধিক মন্তব্য করতে শুনি। আমি নিতান্তই আমার ব্যক্তিগত বক্তব্য এখানে বলছি, আমি অন্য কারোর এখানে অপ্রীতিকর কোনো চিন্তা ভাবনা নিয়ে, অন্য কোনো ভাবনা নিয়ে এটা বলছি না। আমার দৃষ্টিভঙ্গিতে কেন জানি মনে হয় এই পোস্টটা করা মন্ত্রী সুধাংশু দাসের একটা নৈতিক অধিকার ছিল, যদিও তিনি পরবর্তী সময় সেটাকে ডিলিট করেছেন। মন্ত্রী সুধাংশু দাস নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে এই পোস্টটা করেছিলেন, সেটা খুবই আশ্চর্যজনক কিছু নয়। গোটা রাজ্যে যদি এই ধরনের মূর্তি ভাঙার ঘটনা দেখে সবাই আমরা চুপ থাকি, এটা মনে হয় কোথাও যেন নিজেদের সঙ্গে নিজেদের প্রতারিত করা। আমরা বলছি না কোনো ধর্মের প্রতি আমাদের অবিশ্বাস রয়েছে, কোনো ধর্মের প্রতি আমাদের অশ্রদ্ধা রয়েছে, একেবারে শ্রদ্ধা নিয়ে বলছি। কারণ আসাউদ্দিন ওবেসি যদি নিজের বক্তব্য প্রকাশ্য মঞ্চে বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বলতে পারেন, তিনি যদি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে অন্য ধর্মকে কুৎসা করে কোনো কথা, কটু কথা বলতে পারেন, তার জন্য ক্ষমাও না চান, তাহলে একজন মন্ত্রী যিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন, উনি কেন ক্ষমা চাইবেন, বা উনি কেন পোস্টটা ডিলিট করতে উনাকে বাধ্য করা হবে? এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ এই পয়েন্টে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে এই জায়গাতে ভাবতে হবে। আর আমরা যদি এই জায়গাতে না ভাবি, তাহলে কোথাও না কোথাও নিজের সঙ্গে একটা অন্যায় হবে। আমি বলছি না কেউ আপনারা অপ্রীতিকর পোস্ট করুন,
কেউ আপনারা রাজ্যের আইন শৃঙ্খলা যেন ভেঙে যায় তার জন্য কোনো কুরুচিকর মন্তব্য করুন, এটা আমি বলছি না। কিন্তু আমার অন্তত নিজে এই পোস্ট পড়ে মনে হয়েছিল যে এখানে মন্ত্রী সুধাংশু দাস কোনোভাবেই ভুল নন। আমি আবারও এই কথাটা রিপিট করছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট করে কোনো ভুল করেছিলেন না। মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট করতে পারেন কি পারেন না সেটা আমি জানি না, কিন্তু মানুষ সুধাংশু দাস, যিনি হিন্দু ধর্মের থেকে একজন বিলং করেন, তিনি এই পোস্টটা করে ভুল করেছেন কিনা সেটা আমার মনে দ্বিধা রয়েছে। অন্তত পক্ষে আমি বলতে পারি ভুল উনি করেননি। এবার মন্ত্রী সুধাংশু দাস ভুল করেছেন কি করেছেন না, আইনের আওতায় কোনো মন্ত্রী এ ধরনের পোস্ট করতে পারেন কি পারেন না সেটা হতে পারে এখানে আলোচনার বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ এবং একজন বিচার বুদ্ধি নিয়ে চলা মানুষ চারিদিকে যখন দেখবে যে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দিরে আঘাত হচ্ছে, দেবদেবী নিজেদের আরাধ্য দেবীর দেবতার উপরে আঘাত হচ্ছে, তখন প্রতিবাদ করা, গর্জে ওঠা এটা খুব স্বাভাবিক, খুব একটা প্রাথমিক একটা বিষয়। সুতরাং আমার মনে হয় আপনাদেরও ভাবা উচিত। হ্যাঁ, অবশ্যই যদি কোনো মসজিদে আঘাত হয় তখনও যেরকমভাবে একজন মোহামেডান বা মুসলিম সম্প্রদায়ের যারা থাকেন তারা কিন্তু প্রতিবাদ করবেন, তাদের সেটা নৈতিক অধিকার, তাদের সেটা নৈতিক এবং প্রাথমিক অধিকার। সুতরাং তারা যদি সেটা করতে পারে, মন্ত্রী সুধাংশু দাস নয়, মানুষ সুধাংশু দাস, তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তত এই পোস্ট করে প্রতিবাদ জানাতেই পারেন। এবার ওনার সেখানে ভাষাগতভাবে কি কি ঠিক করার কথা ছিল সেটা উনি ঠিক করে নিতে পারতেন, কিন্তু উনি ডিলিট করলেন কেন সেটা আমি অন্তত এখনো বুঝতে পারলাম না। উনি কি কারণে ডিলিট করলেন, নাও পারতেন হয়তো নিজের বিবেচনা, এবং যেহেতু উনি একজন মন্ত্রী পদে রয়েছেন উনি মনে করলেন যে যদি উনার এই পোস্ট থেকে কোনো অশান্তি তৈরি হয় তাই উনি হয়তো পোস্টটা ডিলিট করেছেন। আর আজকে গোটা দিনব্যাপী কিন্তু প্রথম দিকে বিধানসভা উত্তপ্ত হয়ে পড়েছিল, যেহেতু আমাদের এই আমি একটু অন্তত এই আমাদের বিধানসভার টুকিটাকি যে শব্দগুলো বা যে ঘটনাগুলো সেটা নিয়ে আমরা দেখাবো বলছিলাম, কিন্তু একটু আমি সরে গিয়ে আগের একটা বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার মনে হয়েছিল যে এই আলোচনাটা অন্তত এই ছবিগুলো দেখানোর আগে করে নেওয়াটা বা বলে নেওয়াটা আমার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হবে। এবার প্রশ্ন হচ্ছে, আজকে বিধানসভায় যখন শুরু হয়েছে ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন বিধানসভা যখন শুরু হয় তখন কিন্তু এই ইস্যুটা ছিল খুবই উজ্জ্বল, এবং বিধানসভা অধিবেশনের পঞ্চম অধিবেশনের প্রথম দিনের অধিবেশনের বেশ খানিকটা অংশ কিন্তু এই ঘটনাটিকে, এই পোস্টকে ঘিরে ছিল। বিরোধীরা প্রতিবাদ জানিয়েছেন, তারা বলছিলেন যে একজন মন্ত্রী এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় করতে পারেন না, কারণ হিসেবে বলা হয়েছে তাতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু এবার আমার বিরোধীদের কাছে প্রশ্ন, কিভাবে পারেন এই কথাটা, এই প্রশ্নটা বা এই জবাবটা আপনারা দিতে, যে একজন মানুষ যিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন তার আরাধ্য দেবতাকে যখন ভাঙা হবে তখন আমরা গর্জে উঠব না, বা আমরা কোনো প্রতিবাদে পোস্ট করলে তা নিয়ে উল্টো প্রতিবাদ হবে, সেটা হতেই পারে, বিধানসভায় বিরোধীরা করতেই পারেন, সেটাও তাদের নৈতিক অধিকার। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে গোটা বিষয়টি কেন করেছেন মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট এবং কেন সেটাকে পরবর্তী সময়ে ডিলিট করা হয়েছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ জবাব এবং উত্তালও হয়েছে বিধানসভা, সেই ছবিও দেখাবো। কিন্তু তার আগে একটা ছবি দেখাতে আমি যদি পারি, যেটা যদি সেটা সম্ভব হয়, যে আজকে যখন মন্ত্রী সুধাংশু দাস বাড়ি থেকে বেরিয়ে বিধানসভায় যখন যাবেন
তখন উনাকে যুব কংগ্রেসের তরফে একদল প্রতিনিধি দল উনার বাড়িতে যায়, উনার বাড়িতে গিয়ে উনার বাড়ি ঘেরাও করেন এবং কালো পতাকা দেখিয়ে উনাকে বিক্ষোভ দেখান। এবং এই বিক্ষোভ দেখানোর কারণ কি সেটাও আপনাদের বলছি। এই বিক্ষোভ দেখানোর কারণও এই পোস্ট যেটা মন্ত্রী সুধাংশু দাস করেছিলেন। একটু আবেগপ্রবণ, একটু আবেগ নিয়ে যখন দেখছিলেন চারিদিকে ওনার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা, আমাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই নিজের শরীরে রক্ত খানিকটা গরম হয়েছিল। সেই আবেগ থেকে হয়তো উনি পোস্টটা করেছিলেন এবং সেটার জন্যই আজকে যুব কংগ্রেস তারা সেখানে গিয়ে প্রতিবাদ দেখায়, মন্ত্রীর বাড়ির বাইরে মন্ত্রীকে আটকে রাখেন এবং ওনাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। এবং বেশ কয়েকজন কিন্তু সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এবং মন্ত্রীর যখন বেরিয়ে যাবেন তখন ওনার গাড়ি আটকে রাখেন এবং তারা দাবি জানান মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পরবর্তী সময় সুধাংশু দাস বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেন এবং তাদের সঙ্গে সময় নিয়ে কথা বলেন, যদিও উনি বিধানসভায় যাবেন, বারবার বলছিলেন ওনার দেরি হয়ে যাবে। তারপরে উনি কথা বলেছেন, তাদেরকে জবাব দিয়েছেন, তাদের প্রশ্ন পাল্টা প্রশ্নের উত্তর সুধাংশু দাস দিয়েছেন। কংগ্রেসের তরফে বলা হয়েছিল, যুব কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে আপনি কেন এই পোস্টটা করলেন, বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন পোস্ট করে তারপর সেটাকে সুধাংশু দাস সেই সমস্ত কিছুর জবাব দিয়েছেন। তিনি বলেছেন কংগ্রেসের কোন এমপি কিভাবে কি ধরনের কথা বলেছিলেন সে কথাগুলো তিনি ইতিহাস তুলে ধরেছিলেন। দেখুন সেই ছবিগুলো, পুরো স্ক্রিনে সেই ছবি বিরোধিতা করার। স্যার আপনি যেরকম ভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার, এটা তো আমাদের স্যার ইউথের প্রতি আপনি উৎসাহমূলক এই কথা বলছেন। আমার নাম হ্যাঁ, আমি তো স্যার ত্রিপুরা রাজ্যে কোথাও কি আগুন জ্বলেছে? না, কোথাও জ্বলেনি, কিন্তু স্যার এটা তো প্রুফ হয়নি যে সংখ্যালঘু বা কোনো জাতি। ত্রিপুরার কথা আমি স্যার ত্রিপুরার কথা বলছি স্যার, আমি ত্রিপুরার কথা বলছি। আমি একটা জিনিস বলছি স্যার, আপনার যে পোস্টটা আপনি করেছেন এর যে পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে। স্যার আপনি যেরকম ভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার, এটা তো আমাদের স্যার ইউথের প্রতি আপনি উৎসাহমূলক এই কথা বলছেন। আমার নাম হ্যাঁ, আমি তো স্যার ত্রিপুরা রাজ্যে কোথাও কি আগুন জ্বলেছে? না, কোথাও জ্বলেনি, কিন্তু স্যার এটা তো প্রুফ হয়নি যে সংখ্যালঘু বা কোনো জাতি। ত্রিপুরার কথা আমি স্যার ত্রিপুরার কথা বলছি স্যার, আমি এর যে পরিপ্রেক্ষিতে। বলুন তো, এই যে ছবিটা দেখলেন, মন্ত্রী সুধাংশু দাস বাড়ি থেকে বেরোচ্ছেন, তিনি যখন বেরোবেন তখন ওনাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হলো। কেন বিক্ষোভ দেখানো হলো? কারণ মানুষ সুধাংশু দাস তিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন, ওনার ধর্ম হচ্ছে হিন্দু। তাই যখন চারিদিকে দেখছিলেন ওনার বিভিন্ন মূর্তিগুলো ভাঙা হচ্ছে, ওনার আরাধ্য মূর্তি ভাঙা হচ্ছে, আমাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙা হচ্ছে, তখন উনি একটা প্রতিবাদে পোস্ট করেছিলেন এবং সেই পোস্ট কেন ডিলিট করলেন, কেন পোস্ট করলেন, তার জন্য যুব কংগ্রেস কালো পতাকা দেখালো। কোনো আপত্তি নেই, দেখাতেই পারেন, সেটাও আপনাদের রাজনৈতিক অধিকার, আপনাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, রাজনীতি করার স্বাধীনতা এই দেশে রয়েছে। ঠিক একইভাবে আমারও মনে হয় সুধাংশু দাস, মানুষ সুধাংশু দাস, আমি মন্ত্রী বলছি না বারবার, মানুষ সুধাংশু দাসেরও এই অধিকারটুকু রয়েছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফেসবুকে প্রতিবাদমূলক একটা পোস্ট করতেই উনি পারেন যখন চারিদিকে এই ধরনের ঘটনা দেখবে। উনি উনার ধর্মকে জাগাতে
এই পোস্ট উনি করতে পারেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখানে উনি কোনো ভুল করেননি। যাই হোক, উনি বেরিয়ে তারপর বিধানসভায় গেলেন। বিধানসভায় গিয়ে কেন এই পোস্ট করলেন মন্ত্রী সুধাংশু দাস, কেন এই পোস্টটা করেছিলেন এবং কেন ডিলিট করলেন, তা নিয়ে সুবিস্তারে আজকে বিধানসভায় তিনি উত্তর দিয়েছেন। শুনুন সে উত্তর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিরমম শ্রেয় পরধর্ম যোগয়া। পরধর্ম ভয়াবহ, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মের বড়টাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম, আমাদের দলের এবং মিডিয়ার মধ্যে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলা শুনতে। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করে। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকে সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। Of the foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. No, this is for the kind information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. Kolkata is not foreign. Go on. So that's all. হিন্দুরা প্রতিবাদ করেনি, তাদের নিজের জমি, ভিটে, মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসে। এখানে অনেকে আছে রাজনীতি যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষে কিন্তু পালিয়ে এসেছে। বাদের 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো, এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক, যে আল-কায়েদার নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে
আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাকে সাথে কি ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়া। পরধর্ম ভয়া, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মের বড়টাও শ্রেয়, পরধর্মটা খারাপ। এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম, আমাদের দলের এবং বিডিআর মধ্যে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলা শুনতে। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করে। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। Of the foreign governments. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. No, this is for the kind information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. Kolkata is not foreign. Go on. So that's all. একটু শুনতে দেবে। ওকে, হিন্দুরা প্রতিবাদ করেনি, তাদের নিজের জমি, ভিটে, মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসে। এখানে অনেকে আছে রাজনীতি যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষে কিন্তু পালিয়ে এসেছে। বাদের 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো, এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক, যে আল-কায়েদার নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে আপনারা শুনলেন সুধাংশু দাস কেন এই পোস্ট করেছিলেন এবং কেন সেটা ডিলিট করেছিলেন, তার একেবারে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা কিন্তু আজকে মন্ত্রী সুধাংশু দাস বিধানসভায় দিয়ে দিয়েছেন। এবার একটা বিষয় আপনাদের বলছি, আপনাদের মনে আছে জিতেন্দ্র চৌধুরী একটা কথা বলেছিলেন যে কোনো এক কালে নাকি ব্রাহ্মণরা গরুর মাংস খেত। উনি নাকি কোথায় সেটা পড়েছেন। আমি নিজে একজন ব্রাহ্মণ পরিবারের হয়ে এই প্রশ্নটা অন্তত জিতেন বাবুর কাছে জানতেই পারি যে এই বক্তব্যটাও কি আপনি ঠিক করেছিলেন? একটা সভা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছিলেন যে ব্রাহ্মণরা নাকি গরুর মাংস পাতে না নিলে ভাতই ঢুকতো না। এই কথাটা আপনি কি করে বলেছিলেন? আর তখন কোথায় ছিল
এই কালো পতাকা দেখানো লোকজনগুলো, তখন তারা কেন কালো পতাকা দেখায়নি? কেন তখন তাদের মনে হয়নি যে জিতেন্দ্র চৌধুরী, যিনি বর্তমানে বিরোধী দলনেতা, তিনি কোথাও গিয়ে কোনো একটি ধর্মকে তার ভাবাবেগে আঘাত করেছিল? তখন কেন ওনাকে এই প্রেশারটা দেওয়া হয়নি যে আপনি আপনার বক্তব্য উইথড্র করুন? তখন কেন জিতেন্দ্র চৌধুরীকে বলা হয়নি যে আপনি যে কথাটা বলেছেন সেটা উইথড্র করুন? পরবর্তী সময় জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে তিনি কোথাও ভুল বলেননি, ওনার কাছে তার ব্যাখ্যা রয়েছে, উনি ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন। আপনার কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আপনি সেই বক্তব্যটা কেন বলেছিলেন তার জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। আর আমি মনে করি যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তাদেরকে সেদিনও কালো পতাকা দেখানো উচিত ছিল। শুনুন জিতেন্দ্র চৌধুরীর সেই বক্তব্য। বছরে 2 কোটি চাকুরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা, কিন্তু ক্ষমতার সিংহাসনে বসার পর সেই স্লোগানগুলো পাল্টে গেল, ভুলে গেল, উচ্চারিত হলো না। চলে আসলো কি লাভ জিহাদ। দেশের যুবকদের সামনে একটাই সমস্যা, মুসলিম যুবকরা প্রেম করে হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে, এছাড়া কোনো সমস্যা নেই। এদেশের যৌবনে কোনো সমস্যা নেই। এই দেশের যৌবনের বা যুব সম্প্রদায়ের একটা সমস্যা, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে লাভ জিহাদ করে। লাখে না হয় 2-1টা হচ্ছে, হবেই, কে আটকাবে এগুলো? আর কি সমস্যা? যারা পশু বলি হচ্ছে, অর্থাৎ গরু জবাই হচ্ছে, এটাই সমস্যা। আমাদের দেশে গোমাংস খাওয়া, এটা কি সেদিন শুরু হয়েছিল? যারা আমাদের বাড়িতে এখনো বয়স্করা যারা আছেন, বেদ উপনিষদ যারা পড়েন, এদের কাছে গিয়ে জানুন, বা আগের দিনের যারা একদম প্রবীণ কোন ব্রাহ্মণ থাকলে তাদেরকে জেনে নিন। প্রাচীনতম কালে ব্রাহ্মণরা আসলে গোমাংস ছাড়া তাদেরকে অন্য কোনো মাংস দিয়ে সেবা করলে তারা খুশি হতেন। যুগের তালে পরিবর্তন হয়েছে, এটা মানুষের অভ্যাস, সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি এইভাবেই এই দেশের যৌবনের মস্তিষ্ককে, এই দেশের আরে মশাই, আশ্চর্য তো আপনার এই বক্তব্য। আপনাকে কোন ব্রাহ্মণ বললো এই কথা, বা আপনি কোন বইয়ে পেলেন এই কথা? আমরা ইচ্ছে করে আমাদের আর্কাইভ থেকে এই বক্তব্যটা তুলে নিয়ে এলাম, মনে করিয়ে দিতে যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তারা সেদিন কোথায় ছিলেন। জিতেন্দ্র চৌধুরী যেদিন এই কথাটা বলেছিলেন, বেশি দিনের নয়, মাত্র কয়েকদিন আগের, খুব বড় জোর 1 বছর, সেদিন তারা কোথায় ছিলেন? সেদিন আপনাদের আঁতে ঘা লাগেনি, সেদিন আপনারা তো খুব প্রচার টোচার করেননি, সেদিন তো আপনারা কিছু বলেননি, সেদিন তো আপনারা একেবারে মুখে কুলুপ পেটে বসেছিলেন যখন জিতেন্দ্র চৌধুরী বলছিলেন যে প্রাচীন কালে নাকি ব্রাহ্মণরা গোমাংস ভক্ষণ করত। তার মানে কি, যারা সেদিন কালো পতাকা দেখায়নি তারা এটা স্বীকার করছে যে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য ঠিক। বলতে হবে তাদেরকে, উত্তর দিতে হবে তাদেরকে। কালো পতাকা যদি আজকে দেখিয়েছেন
এই পোস্টের জন্য সুধাংশু দাসের, তাহলে জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের জন্য আপনাদের কালো পতাকা দেখানো উচিত। আমি মনে করি সেটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। সবকিছুতে রাজনীতি করবেন, আর অন্তত এই বিষয়ে আপনারা চোখে পট্টি দিয়ে রাখবেন, তা হতে পারে না মশাই। আগের দিনে ঋষি মুনিরা বাড়িতে এলে তাদেরকে গোমাংস খাইয়ে আপ্যায়ন করা হতো। এই বক্তব্য যখন রাখছেন জিতেন্দ্র চৌধুরী, তখন কেন সুধাংশু দাস, মন্ত্রী সুধাংশু দাস নিজে এই পোস্ট যখন তার ধর্মের আঘাত এনে মন্দিরে ভাঙচুর করবে, মূর্তি ভাঙা হবে, তখন মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দিতে বাধ্য করা হবে ওনাকে? আমি জানতে চাইছি, রাজ্যের মানুষ জানতে চাইবে প্রত্যেকে, যে কেন শুধুমাত্র একটা ধর্মের প্রতি এই ধরনের বিরূপ আচরণ থাকবে। অবশ্যই প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নটা আমি করলাম। যারা আজকে কালো পতাকা সুধাংশু দাসকে দেখিয়েছেন, তারা জিতেন্দ্র চৌধুরী যখন প্রকাশ্যে সভা মঞ্চে জোর গলায় বলছেন যে ব্রাহ্মণরা, ঋষিমণিরা আগের দিনে গোমাংস ভক্ষণ করত, কোন ঋষিমণি করত, কারা করত, প্রমাণ সহ জিতেন্দ্র চৌধুরীকে এটা দেখাতে হবে। আমি বলছি চ্যালেঞ্জ করে, দেখাতে হবে আপনাকে, নতুবা এর উপরে আমি কয়েকটা সিরিজ করব, এর উপরে আমি চালিয়ে যাব। এবার আপনার এই বক্তব্য কেন আপনি করেছিলেন, আর আজকে যখন আপনারা বিধানসভায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিলেন, তখন এই বক্তব্যটা শোনানো আমার দায়িত্ব বলে আমি মনে করেছিলাম, তাই আমি শোনালাম। মনে করিয়ে দিতে যে এক চোখে ঘি আরেক চোখে তেল হলে চলবে না, উভয় ক্ষেত্রেই সমান থাকবে।